স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক। চলছে ব্যাপক ধরপাকড়। এর মধ্যে ইমামুলুকে পাঠানো হয়েছে জেলে। বিক্ষোভ নিয়ে চাপে এরদোয়ান প্রশাসন। আর বিশ্লেষকরা বলছেন, তুরস্ক গণতন্ত্র ভিন্ন পথে এগুচ্ছে, যেখান থেকে ফিরে আসা কঠিন হতে পারে। এদিকে আন্দোলনকারীদের সন্ত্রাস আখ্যা দিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ান। কোনোভাবে আন্দোলনকারীদের দমাতে পারছেন না তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, বরং সরকার বিরোধী বিক্ষোভ স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়েছে শহর থেকে শহরে। সোমবার পঞ্চম দিনের মতো বিক্ষোভকারীরা রাজপথে নামলে পুলিশের সাথে ঘটে দফায় দফায় সংঘর্ষ, চলে ব্যাপক ধরপাকড়। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগারে পাঠানো হয়েছে। তবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। সোমবার রাতে আঙ্কারাতে জড়ো হয় হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহুর বিক্ষোভের দাবিতে স্লোগান তোলে তারা। আমরা এখান থেকেই শুরু করতে চাই, কাউকে ছাড় নয়। এরদোয়ান মেয়রকে আটক রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি নতুন সংঘাত সৃষ্টি করতে চান। এরদোয়ানের একমাত্র শক্ত প্রতিপক্ষ ইমামোগলু। ইস্তাম্বুলের মেয়র, সেই সাথে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া দৌড়ে রয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসী সংগঠনকে সহায়তা, দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ। এমনকি বিক্ষোভকারীরা রাজপথের সন্ত্রাস বলে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ান। যারা বিক্ষোভ করছে তারা তো রাজপথে আগুন ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। রাজনীতিকে তারা ভিন্ন পথে পরিচালিত করতে চায়। সিএইচপি জাতীয় ইচ্ছাশক্তিকে দমন করছে এবং রাস্তায় সন্ত্রাস ছড়াচ্ছে। এদিকে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমামোগলুকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তুরস্ক যে গণতন্ত্রের ধারা অব্যাহত ছিল তা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যা আরও গভীর হতে পারে। মাসুদ রানা, নিউজ 24। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের মূল্য রাজনীতিতে এতটা দিতে তা আগে বোঝেননি খোদ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তাকে কারাগারে পাঠানো আর বিরোধীদের গণহারে আটকেও থামছে না জনতার ক্ষোভ। বিক্ষোভে যোগ দিয়ে মেয়র ইমামুলুর স্ত্রী বলছেন, এরদোয়ান আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। আর হাজার হাজার মানুষ নেমে এসেছেন তুরস্কের রাস্তায়। বিক্ষোভ দমাতে কোনো উপায়ই বাদ রাখছে না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে আন্দোলনকারীরা। দমাতে টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ছে পুলিশ। গণহারে বিক্ষোভকারীদের গ্রেফতারের পরও আরও ফুঁসে উঠছে তারা। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে জোরালো হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। এর মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন একরাম ইমামোগলুর স্ত্রী। তিনি দাবি করেন, ইমামোগলুকে কারাগারে পাঠানো আইন বিভাগের নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত। এ সময় ইমামোগলু ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ওজগুর ওজেল। আমরা দুটি ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছি। এর মধ্যে একটি হলো সন্ত্রাসবাদের অভিযোগ। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এছাড়া আর উপায় নেই। এদিকে বিশ্লেষকরা বলছেন, একরেম ইমামোগলু তুরস্কের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। ধরা হচ্ছে তিনি হবেন এরদোয়ান পরবর্তী তুর্কি রাজনীতির ক্রিয়ানক। বিক্ষোভ যেদিকে মোড় নিচ্ছে, ইমামোগলুকে মুক্তি না দিলে এই আন্দোলন সামনে আরও ভয়াবহ হবে বলেও আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন উপত্যকাটির নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। এক সপ্তাহেরও কম সময় আগে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এরই মধ্যে গাজায় দখলদারদের আগ্রাসনে প্রাণহানি 50,000 ছাড়িয়ে গেছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার জন্য হামাসকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। আর এদিকে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। সমালোচনার তোয়াক্কা না করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে দখলদার ইসরায়েলের হামলা। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণহানি সংখ্যা 50,000 ছাড়ালো। রোববার এই তথ্য নিশ্চিত করেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এই আগ্রাসনে আহত হয়েছেন 1,13,000-এর বেশি মানুষ।
এরই মধ্যে অবরুদ্ধ গাজায় নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমো দখলদার ইসরায়েলের হামলায় নিহত হলেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি পেয়েছিলেন উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিস নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন তিনি। এদিকে হামাস একটি গ্রহণযোগ্য চুক্তি এগিয়ে নেওয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যান করায় যুদ্ধ পুনরায় শুরু হয়েছে বলে রোববার মন্তব্য করলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এ দায় হামাসের। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের কাছে নিরস্ত্রীকরণ এবং আলোচনার প্রস্তাব গ্রহণের সব সুযোগই ছিল। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার তেল আবিবে শোনা যায় সাইরেনের শব্দ। আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায় বাসিন্দাদের। নিবির আমিন, নিউজ 24। শপথ নেওয়ার 10 দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে কানাডার 45তম ফেডারেল নির্বাচন। এই নির্বাচনে 4টি দল অংশ নিচ্ছে। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আসন্ন 45তম ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত 4টি দল অংশ নিচ্ছে। তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মার্ক কার্নি কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত। কানাডার ইতিহাসে মাত্র 9 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। We are facing the most significant crisis of our lifetimes because of President Trump's unjustified trade actions and his threats to our sovereignty. নির্বাচনের প্রচারণায় পিছিয়ে নেই কনজারভেটিভ পার্টির পিএলএ পল লিয়েভ ও এনটিপি প্রার্থী জগমিত সিংও। They are replacing Justin Trudeau with his economic advisor and hand-picked successor. Most importantly, you, the people who make this country great. Thank you. তবে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটরের অঙ্গীকার করেছেন অন্যান্য দলের প্রার্থীরা। দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের মোট আসন সংখ্যা 343টি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন 172টি আসন। তবে কানাডায় যে দলই ক্ষমতায় আসুক না কেন এই মুহূর্তে দেশটিতে প্রয়োজন শক্তিশালী অর্থনীতি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চন্দ্রা, নিউজ 24। ইউক্রেন রাশিয়ার চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আজ সৌদি আরবে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পরদিন সৌদি আরবের রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষ বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করেছে, কিন্তু তা সত্ত্বেও মস্কো কিয়েভের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যদিও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর। জানান, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেন, যে কোনো চুক্তি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথ প্রশস্ত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে, যা সরাসরি সামরিক পদক্ষেপ এড়ানোর প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে গত 7 মার্চ ট্রাম্প জানান, তিনি ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন যাতে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আলোচনায় রাজি না হলে সামরিক পদক্ষেপের হুমকি দেয়া হয়। দু সালে টানা দ্বিতীয় বছরের মতো পরিচালন লোকসানের মুখে পড়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এ সময় মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থাটি লোকসান দিয়েছে $7,760 কোটি। এক বিবৃতিতে ফেড জানায়, গেল বছর লোকসানের পরিমাণ 2023 সালের $11,430 কোটি তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। ফেড সর্বশেষ 2022 সালে মুনাফা করেছিল, যার পরিমাণ $5,880 কোটি ছিল। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।